আমি এই বিশাল কাঞ্চনপুরের রাজ্যের অধিপতি। আমারও ইঙ্গিতে লাখো লাখো প্রজারা উঠা বসা করে রাজ ভাণ্ডারে পরিপূর্ণ, কোনো কিছুতে আমার অভাবই নেই। তবু আমার প্রাণী এতটুকু শান্তি নেই। একে একে 7টি সন্তান লাভ করেও আজ আমি সন্তান সুখে জর্জরিত। ওগো খুদা মেহেরবান, তুমি আবার আমাকে একটি জীবিত সন্তান দাও। আমি যেন সন্তান সুখে কিছুতেই সহ্য করতে পারছি না। জাহাপনা, এত সহজে আপনাকে ভেঙে পড়লে চলবে না। আপনি এবার শান্ত হন জাহাপনা। না না উজির সাহেব, আমি যার ধৈর্য ধরতে পারছি না। একে একে 7টি সন্তান লাভ করেও আজ আমি সন্তান হারা। এই জ্বালা যে আমি কিছুতেই সহ্য করতে পারছি না। হায়াত মহুত ওই একজনের হাতেই জাহাপনা। এখানে যে মানুষের কোনো হাত নেই। আপনি বিচলিত না হয়ে বিশ্রাম নিন জাহাপনা। আমি হলফ করে বলতে পারি এবার আপনি জীবিত সন্তানই লাভ করবে জাহাপনা। বেগম রৌশনার এই সংকটময় মুহূর্তে আমি যে বিশ্রাম নেব কেমন করে উজির সাহেব? ওই ডাক্তারের মুখে কোনো মঙ্গল সংবাদ না শোনা পর্যন্ত আমি বিশ্রাম দিতে পারি না। তবু যে রাত অনেক হলো জাহাপনা। বেগম সাহেবার সন্তান প্রসবের পূর্ব মুহূর্ত আমি না হয় জেগে থাকবো জাহাপনা। আপনি এবার বিশ্রাম কক্ষে যান জাহাপনা। বেশ, আপনার যুক্তিকে আমি মেনে নিলাম। তবে বেগম সাহেবা সন্তানের প্রসবের সাথে সাথে আমার কাছে যেন সংবাদে পাঠানো হয়। সন্তানের আশায় বাদশা দাউদ শাহ পাগল, কিন্তু সে হয়তো জানে না এই আশরাফুদ্দৌলা বেঁচে থাকতে তার আশা কোনদিন পূর্ণ হবে না। তার 7টি সন্তানকে যেভাবে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছে, এইবারের সন্তানটিকেও আমি তাই করব। নইলে আমার এত দিনের সকল সাধনায় ব্যর্থ হয়ে যাবে। সেনাপতি রণজিৎ সিং, ধাত্রীকে কি তুমি রাজি করিয়েছ? জি হ্যাঁ, তবে ধাত্রীর দাবি আগের চেয়ে অনেক বেশি। এবার আমি তাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা পুরস্কৃত করব। তবে তবে কাজ হাসিল করা চাই। বেশ, তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন। তবে তবে আমার লাভ অনেক অনেক লাভ। তুমি তো জানো রণজিৎ, কত বড় একটা স্থানে আমি দিন যাপন করছি। বাদশাকে নিজ সন্তান রাখতে না পারলে এই কাঞ্চনপুরের সিংহাসন কোনদিন আমার হাতের মুঠোয় আসবে না। তবে যদি আমাদের প্রচেষ্টায় যদি আমরা জয়ী হতে পারি, আমি হব এই কাঞ্চনপুরের অধিপতি, আর তুমি হবে প্রধানে উজিরওয়ালা। এই সম্পূর্ণ আপনার মেহেরবানি। তবে তবে এবার তুমি আমার কাজে এগিয়ে যাও।
তবে আমি বলছিলাম কি, একে একে আপনি বাদশার সন্তানকে তো আপনি হত্যা করেছেন। এবার এবার যদি বেগম সাহেবার কন্যা সন্তান হয়, তাহলে তাকে হত্যা না করাই উচিত হয়। তার কারণ সেই কন্যা যখন বড় হবে, তখন তখন আপনার পুত্র খসরুর সাথে বিয়ে দিলেই এই গোটা রাজ্যটা তো আপনারই হয়ে যাবে। প্রস্তাবটা নেহায়েত মন্দ নয়। আর যদি ছেলে হয়, তাকেও আমরা হত্যা করব না, কারণ জীবনে জীবনে আপনার পরামর্শে আমি বহুত পাপ কাজ করেছি। এবার না হয় ছেলেটিকে আমরা অন্য কৌশলে কাজ হাসিল করি। তা কেমন করে? যদি যদি বেগম সাহেবার ছেলে হয়, তাহলে তাহলে ওই কাশেম আলীর মেয়ের সাথে বদলি করে দেব। তাও তাও কি সম্ভব? সে দায়িত্ব না হয় আমার। আপনি আপনি এ ব্যাপারে নিশ্চিন্তে থাকতে পারেন। দেখবেন দেখবেন কেমন কৌশলে কাজটা সেরে নিয়েছি। তাই করতে হবে সেনাপতি রণজিৎ সিং, তাই করতে হবে। কারণ তোমার তোমার কাজের উপরে নির্ভর করছে আমার ভবিষ্যৎ। না না, না না উজির সাহেব, আমার চোখে যে আর ঘুম আসছে না। আমি যেন শুনতে পারছি কিসের এক অশুভ ইঙ্গিত। বলুন বলুন উজির সাহেব, আজ আমার এমন হলো কেন? এ আপনার মনের কল্পনা জাহাপনা। আপনি দেখে নেবেন জাহাপনা, এক্ষুনি হয়তো বেগম সাহেবার সন্তান লাভের খবর এসে পৌঁছবে। উজির সাহেব, বলুন জাহাপনা। এখনো তো কোনো শুভ সংবাদ আসলো না। আসবে জাহাপনা। শুভ সংবাদ জাহাপনা, শুভ সংবাদ। বলো বলো সেনাপতি, কি সেই শুভ সংবাদ? আমাদের রানীমার একটি কন্যা সন্তান হয়েছে। আলহামদুলিল্লাহ। ওগো খুদা, সত্যি তুমি আজ আমার প্রতি চোখই তুলে চাইলে। আমার সেই কাতর আত্মনাদ সত্যি তোমার কর্ণগোচর হয়েছে। উজির সাহেব, করুন জাহাপনা। আজ আমি কন্যা সন্তানের পিতা, তাই এই আনন্দময় মুহূর্তে আপনি ঘোষণা করছি, আজ থেকে 7 দিন আমার রাজকোষ উন্মুক্ত থাকবে। আমার ওই রাজকোষ থেকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা এই কাঞ্চনপুর গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেবেন। আপনার আদেশ চিরধার্য জাহাপনা। কিন্তু নবজাত শিশু কন্যার কি নাম হবে তাই ভাবছি। হ্যাঁ, আপনি বলুন উজির সাহেব, তার কি নাম রাখা যায়? আমি ঠিক করেছি আপনার মেয়ের নাম হবে মালা। মালা? বাহ, চমৎকার না। আপনি সারা রাজ্যময় ঘোষণা করে দিন, আজ থেকে নবাবী দাউসার কন্যা সন্তানের পিতা, আর সেই কন্যার নাম হবে শাহজাদি মালা। শাহজাদি মালা, শাহজাদি মালা। সত্যি সত্যি রণজিৎ,
তোমার বুদ্ধির প্রশংসা করতে হয়। তবে যেই মেয়েকে নিয়ে বেগম সাহেবার হাতে তুলে দিয়েছ, তার পিতার নাম? আমি তো পূর্বেই বলেছি উজির সাহেব, সেই ছেলের বাপের নাম কাশেম আলী চাষা। কাশেম আলী। সেনাপতি সাহেব। বলুন উজির সাহেব। কিন্তু সাবধান সেনাপতি সাহেব, কোন অবস্থাতেই আমাদের ষড়যন্ত্রের কথা যেন কোনোভাবেই তারা যেন বুঝতে না পারে। এই যে আপনি ভাববেন না আমাদের ষড়যন্ত্রের কথা, এমন কি কেউ জানবে না। পাবে, পাবে রণজিৎ, পাবে। তার তার পূর্বে তুমি পেয়েছো পুত্র সন্তান। পেয়েছি মশাই, ধাত্রীমা নিজেই আমার হাতে তুলে দিয়েছে। কিন্তু আমি ভাবছি, ও যে নবাব পুত্র, আর এই নিয়ে তোমাকে ভাবতে হবে না কাশেম আলী। এখন এখন থেকে তোমার এই নবাব পুত্র তোমার কাছেই থাকবে, আর তোমার কন্যা মালা থাকবে ওই বেগম সাহেবের রাজপ্রাসাদে। কিন্তু সাবধান কাশেম আলী, যদি যদি আমাদের ষড়যন্ত্রের কথা কোনোদিন ফাঁস হয়ে যায়, কিন্তু সেদিন তোমার তোমার ঘরে মাথা থাকবে না। অতএব সাবধান। জীবন দিতে রাজি আছি, কিন্তু গোপন ষড়যন্ত্রের কথা আমার মুখ থেকে কোনোদিন বের হবে না। সাব্বাস সাব্বাস। এ নাও তোমার বকশিশ। ওগো খুদা, তোমার দয়ার শেষ নেই। তাই তো আজ বুদ্ধির জুড়ে পেয়েছি বাদশার ছেলে, পেয়েছি বাদশার ছেলে। সেনাপতি রণজিৎ সিং, আমি ভাবছি আমার এই গোপন রহস্য যদি কোনোদিন ফাঁস হয়ে যায়, সেদিন হয়তো জাহাপনার বিচারেও আমরা কেউ রেহাই পাবো না। অসম্ভব। জাহাপনা আমাদের বিচার করার পূর্বে তাকে এই দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিতে হবে। কারণ বেঈমানির পথে যখন পা দিয়েছি, তখন তখন মরণের ভয় করলে চলবে না। বেশ, চলো এবার তাহলে বিশ্রাম নেওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, তাই চলুন উজির সাহেব, তাই চলুন। হ্যালো হ্যালো। এবার সেনাপতি রণজিৎ সিংহকে সরাতে পারলে আমার চলার পথ একদম পানির মতো পরিষ্কার। সেনাপতি সে উজির হবার আশায়, সেও এবার স্বার্থের প্রয়োজনে গা ভাসিয়ে দিয়েছে। সে হয়তো বুঝতে পারেনি যে উজির আশরাফুদ্দৌলার বুদ্ধির জোর কত দূর। উজির সাহেব, আদেশ করুন জনাব। আমার এই বিশাল কাঞ্চনপুরের প্রজারা নিশ্চয়ই পরম সুখে দিন যাপন করছি।
আপনার অনুমান সত্য জাহাপনা, তবে বলুন কি হয়েছে? মুস্তাকি মাফ করবেন জাহাপনা। আজ কিছুদিন যাবৎ রাজ সৈন্যদের মাঝে হঠাৎ বিশৃঙ্খলা দেখা দিয়েছে। তাদের মাঝে অনেকেই সেনাপতি রণজিতের বশ্যতা স্বীকার করছে না। এর কারণ সেনাপতি রণজিৎ সিংহের দুর্বলতা। অর্থাৎ প্রথমত এই বৃদ্ধকালে তার দৈহিক দুর্বলতা, দ্বিতীয়ত তার বিবেক বুদ্ধির হ্রাস পেয়েছে, নৈতিক পরিবর্তনও হয়েছে। আপনার এই কথাগুলো আজ আমাকে বেশ ভাবিয়ে তুলেছে। রাজ সৈন্যরা যদি তার বশ্যত স্বীকার না করে নেয় তাহলে আমার রাজ্য চলবে কি করে? তাহলে কি এই বিশ্বাস না হয় সেনাপতির শক্তির পরীক্ষা করে নিন জাহাপনা। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব উজির সাহেব, আমি তাই করব। এই কে আছিস? সেনাপতি রণজিৎ সিংহকে দরবারে পাঠিয়ে দে। উজির সাহেবের কাছে জানতে পারলাম রাজ সৈন্যরা নাকি আপনার বশত মেনে চলছে না। ওরা নাকি আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। এর অর্থ আপনার দৈহিক দুর্বলতা। এ সম্পূর্ণ মিথ্যা কথা জাহাপনা। এ হচ্ছে উজির সাহেবের পরিকল্পিত কথা। কারণ বৃদ্ধ হলেও আমার বাহুতে এখনো এমন শক্তি আছে যে তরবারি ধরলে কেউ সে তরবারি আমাকে হারাতে পারবে না। বিশ্বাস না হয় আমি শক্তির পরীক্ষা দিতেও রাজি আছি। বেশ, আমি সেই শক্তির পরীক্ষাই নেব। এই কে আছিস? উজির পুত্র খসুকে দরবারে পাঠিয়ে দে। সেনাপতি রণজিৎ সিংহের সাথে তোমার অস্ত্র চালানোর পরীক্ষা নিতে হবে। এসো তবে তোমার যুদ্ধের সাথে আমি মিটিয়ে দিচ্ছি। থামো খসু, তরবারি হাতে তুলে নিন সেনাপতি মহাশয়। না না জাহাপনা, তা হয় না। যে হাত থেকে আজ এই তরবারি পড়ে গেছে সেই হাত দিয়ে আমি আর আপনার তরবার কোনোদিন স্পর্শ করব না। তাহলে আপনার চাকরিতে ইস্তফা দিয়ে আমি ওই প্রাসাদের বাইরে চলে যাব। সেখানে সেখানে সাধারণ প্রজাদের সাথে আমি মিলেমিশে চলবো। তবু তবু আমি পরাজয়ের গ্যালারি নিয়ে বেঁচে থাকতে চাই না মহারাজ, বেঁচে থাকতে চাই না। সেনাপতি সেনাপতি মহাশয়, পিছু পিছু ডাকবেন না মহারাজ। তবে তবে আপনিও সাবধান হয়ে যান। যে যে চক্রান্তের শিকারে পড়ে আজ আমি প্রাসাদের বাইরে যাচ্ছি, সেই চক্রান্তে ভবিষ্যতেও আপনাকে পড়তে হবে, ভবিষ্যতেও আপনাকে পড়তে হবে। চক্রান্ত? উজির সাহেব, আদেশ করুন জনাব। সেনাপতির কথাগুলো সত্যি আজ আমাকে ভাবিয়ে তুলেছে। এই নিয়ে কিছু ভাববেন না জাহাপনা। অস্ত্রের নিকট পরাজিত হয়ে উনি বিবেক শক্তি হারিয়ে ফেলেছে। যাক, এসব কথা। এবার সেনাপতির পদটুকু
এই শূন্য রাখা যাবে না জনাব। এই তাই তাই বলছিলাম কি, আপাতত খসরুর হাতে সেই দায়িত্বটুকু তুলে দিলে ভালো হতো জনাব। আপনি যদি ভালো মনে করেন তাতে আমার কোনো আপত্তি নেই উজির সাহেব। বাবা খসরু, জাহাপনার সম্মুখে বাবা তোমার হাতে তুলে দিলাম এই সম্মানিত তরবারি। আমি আশা করি এখন থেকে তুমি ঠিকভাবে প্রধান সেনাপতির কাজটা তুমি চালিয়ে যাবে। আমিও এই তরবারি পোষ্য করে বলছি পিতা, জাহাপনার ইজ্জত অক্ষাতে আমার জান দেব, তবে মান দেব না, মান দেব না। আপনিও এবার আসুন উজির সাহেব, আমাকে একটু। হ্যাঁ, তাই যাচ্ছি জাহাপনা, তাই যাচ্ছি। সেনাপতি মশাই যেন কিসের এক ইঙ্গিত দিয়ে গেল। তাহলে কি নবাবী মহলে কোন ষড়যন্ত্র চলছে? ওগো খুদা মেহেরবান, বিচারে যদি আমি কোনো ভুল করে থাকি তাকে হলে তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। একে একে রাজসভায় কি ভাবছেন জাহাপনা? ভাবছি অনেক কথা বেগম। তা মালা কোথায়? মালাকে তো অনেকক্ষণ হলো দেখতে পাচ্ছি না। জানো বেগম, মালাকে না দেখলে দুনিয়াটা যেন আমার চোখের সামনে অন্ধকার হয়ে আসে। তাই তো ওই খুদাতালার দরবারে হাজার হাজার শুকরিয়া জাহাপনা। অনেক সাধনার পর খুদাতালা আমাদের প্রতি চোখ তুলে চাইছেন। আপা হুজুর, আপা হুজুর, এসো মামা মালা, এসো। মা, মালা, আব্বা হুজুর, আমি তোমাকে কতক্ষণ ধরে খুঁজছি। কেন রে মা? কেন জানো? কারণ আমি মনে মনে স্থির করেছি আমি আজকে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে যাব। তুমি আমাকে অনুমতি দাও না আব্বা হুজুর? এ কি কথা রে মা? আমি কিন্তু কোনো না শুনবো না। আমার মনে বড় স্বাদ হয়েছে, আমি যাবই যাবই যাবই। কেন রে? সেখানে কেন যাবি মা? তাহলে শুনতে চাও? শোনো। সকাল বেলা কুঞ্জ বনে ফোটে নানান ফুল। মালা, সকাল বেলা কুঞ্জ বনে ফোটে নানান ফুল। জাহাপনা, মালা কি বলছে? চুই চামেলি চাম্পা বেলি
সকাল বেলা কুঞ্জ বনে ফোটে নানান ফুল। আমাকে যেতে দাও না। বেশ, এই রাজি হয়েছে। আমি সব বুঝতে পেরেছি। তবে যাও মা, কিন্তু যাবার সময় তোমার সখী আলিয়াকে সঙ্গে নিয়ে যেও। সে কথা আবার হ্যাঁ, বলতে মালা। আছে নাকি? আমি তাই যাব, তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করবে না। আচ্ছা যা ঠিক মা। আছে মা, ভালোই ভালো যাস কিন্তু। খোদা হাফেজ। খোদা হাফেজ। দেখতে দেখতে আমার মেয়েটা অনেক বড় হয়ে গেল। এবারে একটা সুপাত্র দেখে তার বিয়ের ব্যবস্থা করার প্রয়োজন জাহাপনা। ঠিক আছে বেগম, আমি আজই মালারি বিয়ের ব্যাপারে উজির সাহেবের সাথে কথা বলবো। এবার চলো বেগম, বিশ্রাম নেই গিয়ে। ঠিক আছে, তাই চলো। ফুলবাগান থেকে ঘুরে আসে দেখ কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। বাহ, দেখ না কি সুন্দর সুন্দর ফুল। এই আলেয়া, দেখ না কত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। তা তো দেখলাম, কিন্তু এমন ফুলের পাহাড় দেখে কি তুই কি পাগল হয়ে গেলি? ধ্যাৎ, তুই না সব সময় বেশি বেশি কথা বলিস। হ্যাঁ, আমি সবসময় খালি বেশিই বলি। আহা! শোনো শোনো প্রাণের সখী, বলি যে তোমারে। শোনো শোনো প্রাণের সখী, বলি যে তোমারে। নানান ফুলের মালা গেঁথে, নানান ফুলের মালা গেঁথে পরাবো কার গহলে। সকাল বেলা ফুল বাগানে ফোটে নানান ফুল। এখন আমার নব যৌবন, এখন আমার নব যৌবন, সেই জ্বালায় যে জ্বলি। সকাল বেলা ফুল বাগানে ফোটে নানান ফুল। কবে আসবে মনের মানুষ, কবে আসবে মনের মানুষ, দেব তারে মালা। সকাল বেলা কুঞ্জ বনে ফোটে নানান ফুল। সকাল বেলা কুঞ্জ বনে ফোটে নানান ফুল। কবে আসবে মনের মানুষ, কবে আসবে মনের মানুষ, বলে দেয়া মাহারে। সকাল বেলা কুঞ্জ বনে ফোটে নানান ফুল। সকাল বেলা
সখী, এবার আমরা ঘরে ফিরে যাই। তুই ঠিক বলেছিস, যাবো রে সখী, যাবো তো। কিন্তু আচ্ছা, তুই কি কিছু শুনতে পাচ্ছিস? কই না তো সখী, আমি তো কিছু শুনতে পারছি না। এখনই বিয়েও হলো না, তাতে তোর কানটা গেছে। এই আমার কাজ যাবে কেন? আমি তো কিছু শুনতে পারছি না। তাহলে ভালো করে শুনে দেখ, কোথায় থেকে যেন মিষ্টি বাঁশির সুর এদিকেই ভেসে ভেসে আসছে। আচ্ছা বলতো, এত সুন্দর মধুর বাঁশির সুর কে বাজায় সখী? তার বাঁশির সুরে যে আমার মন একেবারে কেড়ে নিয়েছে এই সখী। সখী কি বলছিস? আমি দেখলি সত্যি না, বলছি। চিনলি না, তাতে পাগল হয়ে গেলি? আমার প্রাণ সখী রে, কি বল? বাবলা বনের ধারে ধারে বাঁশি বাজায় কে? তাই বুঝি? আমার প্রাণ সখী রে, বাবলা বনের ধারে ধারে বাঁশি বাজায় কে? আমার প্রাণ সখী রে, বাবলা বনের ধারে ধারে বাঁশি বাজায় কে? বাঁশি বাজায় কে রে সখী, বাঁশি বাজায় কে? আরে ও বাঁশি বাজায় কে রে সখী, বাঁশি বাজায় কে? আরে ও তাহার বাঁশির সুর শুনিয়া, তাহার বাঁশির সুর শুনিয়া লাজতে মরি। প্রাণ সখী রে, বাবলা বনের ধারে ধারে বাঁশি বাজায় কে? আমার প্রাণ সখী রে, বাবলা বনের ধারে ধারে বাঁশি বাজায় কে? বাউরি হাওয়ায় বাঁশির সুর নাইচা নাইচা দোলে, সুর শুনিয়া পরাণ আমার থাকে না আর ঘরে। কি বলছো? বাউরি হাওয়ায় বাঁশির সুর নাইচা নাইচা দোলে, সুর শুনিয়া পরাণ আমার থাকে না আর ঘরে। না করি তোরে সখী বাঁশি বাজাইতে, আরে ও মানা করো তুমি তারে বাঁশি বাজাইতে। আরে ও বাঁশির সুরে ফাঁসি দেব, বাঁশির সুরে ফাঁসি দেব তারে আইনাতে। প্রাণ সখী রে, বাবলা বনের ধারে ধারে বাঁশি বাজাইতে। আমার প্রাণ সখী রে, বাবলা বনের ধারে ধারে বাঁশি বাজাইতে। প্রাণ সখী রে, আস্তে ধীরে কইও কথা শুনবে অপরে। আমার প্রাণ সখী রে, কি? আস্তে ধীরে কইও কথা শুনবে অপরে। শুনুক যা বলে ছয়ার না বলো রাজার ঝিয়ারি। আরে ও যা বলে ছয়ার না বলো রাজার ঝিয়ারি। আরে ও তোমার কথা শুই নাই আমি, কি হবে? তোমার কথা শুই নাই আমি লাজেতে মরি। আহা প্রাণ সখী রে, আস্তে ধীরে কইও কথা শুনবে অপরে। আমার প্রাণ সখী রে, বাবলা বনের ধারে ধারে বাঁশি বাজাইতে। আমার প্রাণ সখী রে, বাবলা বনের ধারে ধারে বাঁশি বাজাইতে। আমার প্রাণ সখী রে, বাবলা বনের ধারে ধারে বাঁশি বাজাইতে। এই সখী, শোন সখী, বল হবে কোনো চাষার ছেলে শোন মাঠে গরুপাল ছেড়ে দিয়ে মনে হয় মনের সুখে বাসি শোন, বাজাচ্ছে। সে চাষা ইস, কোথায় থেকে যে আসছে
কি কিছুই জানি বুঝতে বাবু পারছি না। তোর পিছে পিছে যাচ্ছে। আমি যা আর সইতে পারছি না সখী। এই সখী, দেখ না, আমাকে আর ভালো লাগছে না। আমারও আর ভালো লাগছে না তোমার কখন পিছে যে আমি তার ছুটতে। কাছে যাব। উফ। এই সখী, বল সখী। ও মা, দেখ না, চাষার ছেলের এত সুন্দর রূপ। ইস, শোন সখী, তুই যাই বল না কেন, তাকে দেখে আমি আর ঠিক থাকতে পারছি তা না। তো বুঝলাম, এই ছেলেটার জন্য আমাকে এত দূর থেকে হাঁটিয়ে নিয়ে আসলি। শোন, আমি যদি তোকে তাই বলি, তুই তুই যেখান থেকে জানা আমাকে একটু সুযোগ দিয়ে যা। সুযোগ? হ্যাঁ, বেশ, আমি কিন্তু তাই যাচ্ছি। আরে যা, বেশি দেরি করবি না। তাড়াতাড়ি যা। আচ্ছা, এত ঠেলছিস কেন? যদি না যাই? এই, আমাকে সুযোগ দিবি না, আমি যে ওর জন্য দিওয়ানা হয়ে গেছি। যা তাই সখী, যা। বুঝি? আচ্ছা, তুই এখানে বস, আমি যাচ্ছি। যা 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 যা। একি বাঁশি থামালে কেন? জানো, তোমার বাঁশির সুর শুনে আমি কত দূর থেকে ছুটে এসেছি। বাজাও না, আমি তোমার বাঁশির সুর আরো শুনতে চাই। বাজাও। না না, আমি যাই, আমার গরুর পাল অনেক দূরে চলে এই গেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া। তোমাকে এভাবে আমি কিছুতেই যেতে দেব না। তবে কিছু বলবে? বলবো তো অবশ্যই, এদিকে আসো। বলো। তোমার বাঁশি সুরে বন্ধু কি বাজাদু জানে লাগাইয়া পিহি শোনো শোনো বাঁশিওয়ালা রে। কি বাজাদু জানে লাগাইয়া পিহিতে আস্তে আস্তে টানরে পরাণ আমার শুধুই কাঁদে রে। ধরো। কোথায় তোমার বাড়ি কন্যা, কোথায় তোমার ঘর, বলবো তো। কেমন করে শুনলে কন্যা আমার বাঁশি সুর রে, কান্দে বাঁশি কার লাগিয়া রে। দাউদ বাদশার কন্যা আমি, রাজপ্রাসাদে থাকি, নামটি আমার মালা হয় গো, তোমার কাছে বলি গো, শোনো শোনো প্রাণের বন্ধু গো।
এসব কি বলছো রাজকন্যা? আমি গরিব সেই মূর্খ, আর তুমি রাজার মেয়ে। এ ভালোবাসা কখনো হতে পারে না কন্যা। কেন কেন হতে পারে না বন্ধু? আমি যে তোমার অজান্তে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এবার বলো বন্ধু, তোমার নাম কি? আমার নাম মতি চাষা, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না। ওরে বাসিওয়ালা, ওরে তুই যে গলার মালা, আমি আছি রব চিরদাসী। ও বাসিওয়ালা রে, বাজায়ও না তোমার বিষের বাঁশি। ওরে বাঁশিওয়ালা, দিস না রে আর জাহালা, ওরে বাঁশিওয়ালা, তুই যে গলার মালা, আমি আছি রব চিরদাসী। বাঁশিওয়ালা রে, বাজায়ও না তোমার বিষের বাঁশি। বাঁশিওয়ালা রে, বাজায়ও না তোমার বিষের বাঁশি। কদমেরই ডালে বসে বাঁশিটি যখন মারো টান, ঘরে আমার মন বসে না, চমকে ওঠে মন প্রাণ। কদমেরই ডালে বসে বাঁশিটি যখন মারো টান, ঘরে আমার মন বসে না, চমকে ওঠে মন প্রাণ। ওরে বন্ধু কালাচান, করিস না আর পেরেশান। ওরে বন্ধু কালাচান, করিস না আর পেরেশান। আমি বলবে নগরবাসী। বাঁশিওয়ালা রে, বাজায়ও না তোমার বিষের বাঁশি। বাঁশিওয়ালা রে, বাজায়ও না তোমার বিষের বাঁশি। সময় অসময় মানো না, বাঁশিতে তুমি মারো টান, ঘরে আমার মন বসে না, কেঁদে ওঠে মন প্রাণ। সময় অসময় মানো না, বাঁশিতে তুমি মারো টান, ঘরে আমার মন বসে না, কেঁদে ওঠে মন প্রাণ। ওরে বন্ধু কালাচান, তুই যে আমার জানের জান।
বাসি হলা বিষ্ণারে তুই জাহালা ওরে বাসি হলা বিষ্ণারে তুই জাহালা আমি আছি রব চিরদাসী বাসিওয়ালা রে তোমার কিসের বাসি বাজায়ও না তোমার বিষের আচ্ছা কন্যা, তুমি তো আমার নাম শুনলে, এবার তোমার নাম বলো। আমার নাম হচ্ছে মালা। জানো, তুমি আজ থেকে আমাকে মালা বলে ডাকবে। মালা আর মতি, কি সুন্দর মিল না? তাহলে দুজনের নামের মাঝে বেশ মিল রয়েছে। মতি আর মালা। হ্যাঁ। চলো বন্ধু, এই চলো না, আমরা তো এখানে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ থেকে, ওই আড়াল থেকে একটু ঘুরে আসি। চলো। তাই চলো মালা, চলো। চলো। লা 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 লা। এটাই হলো রাজনীতির খেলা। রাজনীতির খেলা বড় কঠিন। সেনাপতি রণজিৎকে অপসারণ করে তোমাকে সেনাপতি করাই ছিল আমার দ্বিতীয় সংকল্প। তা আজ আমি আমার প্রচেষ্টায় জয়ে। যদি অনুজিৎ আমাদের এই বিদ্রোহ করে জাহাপনার কাছে সমস্যা অবশ্য প্রকাশ করে দেয়, এই পারবে না খসরু, পারবে না। এই রণজিৎ প্রাসাদের বাইরে চলে গেলেও আমার হাত থেকে সে রেহাই পাবে না। এবার এবার আমার তৃতীয় কাজটি হাসিল করতে পারলে আমি একেবারেই নিশ্চিন্ত। তৃতীয় কাজ মানে পিতা? এই তৃতীয় কাজ হলো যে কোনো উপায়ে এই রাজকন্যাকে এই তোমার সঙ্গে শাদী করিয়ে তাকে তাকে আমার পুত্রবধূ করে ঘরে আনতে পারলে এই এই সিংহাসন আর যায় কোথায়? কিন্তু বেগম সাহেবাজে আমার নাম শুনতেই পারে না। এই জাহাপনাকে কৌশলে রাজি করাতে পারলে এই বেগম সাহেবার অনুমতির কোনো প্রয়োজন হবে না। তা কি করে সম্ভব পিতা? এই সে চিন্তা আমি করব। আমি তোমাকে সমস্ত কৌশল বাতলিয়ে দেব, আর তুমি শুধু কাজ করে যাবে বাস। কিন্তু সাবধান পুত্র, বীর আহ্লাদে রাজকন্যার সাথে আবার সবকিছু বলে দিও না, তাহলে বিয়ে তো দূরের কথা, জাহাপনার বিচার থেকে আমরা কেউ রেহাই পাবো না। কথাটা মনে রেখো। সত্যি আব্বা জানের বুদ্ধি তারিফ করতে হয়, কিন্তু মালা জামার সাথে কথাই বলতে চায় না। যাক, তবু আমাকে পিছিয়ে থাকলে চলবে না। এই সুন্দরী মালা এই তোমার রূপের শিগায়
এই চাঁদের মতো দিকদাতা থাকলে কি আমার পাড়ে যে আগুন লেগে গেছে, আর কতদিন এমনি ভাবে আমাদের অপেক্ষা করতে হবে? আমি যে চাই তোমাকে বসি মন্টু, চাইলেই সব কিছু পাওয়া যায় না হুজুর। এর অর্থ এই আকাশে চাঁদে অনেক দূরে। কি বলতে চাস লোক? আরে উল্লু কি বলুন, আরে বাল্লু কি বলুন, এই আমি কিন্তু সত্য কথা জীবনেও কই না হুজুর। তুচ্ছা মানে হুজুর, মিথ্যা কথা জীবনেও কই না হুজুর। এই আপনি তো মহল্লে বসে এই মালার প্রেমে এই হাবুডুবু খাচ্ছেন, আর এই মালা রানী ওই মাঠে প্রেমের মধু বিলিয়ে দিচ্ছে। মন্টু! এই আমি বলছি না হুজুর, এই সত্য কথা জীবনেও কই না হুজুর। তুচ্ছা মিথ্যা কথা জীবনেও বলতে পারে না হুজুর। মানে ওই মালার প্রেমে যে চাষা একেবারে হৃদয়ে বাসা বেঁধে পেরেছে হুজুর। কোথাকার সেই চাচার বাচ্চা? ওই পাহাড়পুরে দেখতে ঠিক রাজপুর পুত্রের মতো। এই তার বাঁশির সুরে আমারই পরাণ পুরে যায় হুজুর। তাহলে মালা ওর কাছে? এই প্রতিদিন ছুটে যায় হুজুর। এই আমি বিপক্ষে তুচ্ছাই হুজুর, একেবারে নিজের চোখে দেখেছে হুজুর। আচ্ছা, আমি দেখে নিতে যাই সেই চাষার বাচ্চাটাকে। কত বড় সাহস! সে কিনা আমারই এই কামনার ফুলকে তুলে নিতে চা। আমি ওকে খুন করে ফেলবো। এই তাই করুন হুজুর, তাই করুন, নইলে এই মালা তো দূরের কথা, ওই শুকনো ফুলও আপনার ভাগ্যে জুটবে না হুজুর। চল মন্টু, এই তাই চলুন হুজুর, আমি নিজ চোখে দেখতে চাই। তাই চলুন হুজুর, তাই চলুন। বাদশার হারানোর পুত্রকে যে আমাকে খুঁজে বের করতেই হবে, খুঁজে বের করতেই হবে। জীবনে জীবনে অনেক পাপ কাজ আমি করেছি, অর্থের লোভে যার নুন খেয়েছি তার সাথে আমি নিমুখ হারামি করেছি। তাই তো আজ অনুতাপের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। যদি যদি আমি কোনো রকমে বাদশার ছেলেটাকে পাই, বাদশার ছেলেটাকে পেয়ে তার হাতে তুলে দিতে পারতাম, তাহলে আমার পাপের বোঝা কিছুটা হালকা হতো। এই এই হে খোদা, তুমি তুমি আমাকে পথ বাতলিয়ে দাও। কোথায় কোথায় গেলে আমি খুঁজে পাবো সেই বাদশার হারানোর পুত্রকে? এখানে এখানে তো ছিল কাশেম আলী চাষার বাড়ি, যার যার হাতে আমি শিশু নবাব পুত্রকে তুলে দিয়েছিলাম। কিন্তু কিন্তু এখন তো এখানে কোনো বাড়ি ঘর আমি দেখতে পাচ্ছি না। তবে তবে ওরা গেল কোথায়? হে হে খুদা, তুমি বলে দাও, তুমি আমাকে পথ বাতলিয়ে দাও। কে আপনি? কাকে খুঁজছেন? আর এমন করে কাঁদছেন কেন? আমি আমি এক পথের মানুষ বাবা, আর আমি যাকে খুঁজে বেড়াচ্ছি তার খবর তুমি বোধহয় বলতে পারবে না বাবা। যাক যাক, অতীতের সে কথা। তুমি তুমি বুঝি এ গায়ের ছেলে? না,
আমার বাড়ি পাহাড়পুরে। আমি প্রতিদিন এখানে এসে গরু চড়াই। তাহলে তাহলে কে তুমি? চাষার ছেলে। চাষার ছেলের এত রূপ। কিছু বলছেন আমাকে? তোমার নাম কি বাবা? তুমি কার ছেলে? আমার নাম মতি, পিতা হলো পাহাড়ি সর্দার। তুমি পাহাড়ি সর্দারের ছেলে? ঠিক আছে বাবা, তুমি তুমি আমাকে সর্দারের কাছে নিয়ে চলো। তাকে তাকে আমার বিশেষ প্রয়োজন। শুনুন, বলো বাবা, তুমি তুমি আমাকে তুমি আমাকে কি বলতে চাও? আমার মনে হয় আপনি অযথাই কোনো ব্যথায় ভুগতেছে। আরে বাবা, আমার বুকে অনেক কষ্ট, সে তুমি বুঝবে না বাবা। আমি একজনকে খুঁজছি। কিরে বেটা, তুই কার সাথে কথা বলছিস? বাবজি, বাবজি, এই লোকটি তোমার সঙ্গে দেখা করতে চায়। বলুন আপনি কে আছে? এক সময় ছিলাম আমি সেনাপতি রণজিৎ সিংহ। এখন আমি তোমাদের মতো একজন সাধারণ মানুষ। আপনি সেনাপতি আছেন, কিন্তু আপনার এই অবস্থা হলো কি করে? এ তুমি বুঝবা না জঙ্গলি বাবা, সে অনেক কাহিনী। সে কাহিনী যদি খুলে বলতে যাই আমার 3 দিন লাগবে। যদি থাক সে কথা, যদি আমি তোমার কাছে আশ্রয় চাই, তুমি দেবে? হ্যাঁ দেব। বলো 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 সর্দার, তুমি আমাকে কি বিশ্বাস করতে পারবে? পারবো, আমি পারবো। বহুত আচ্ছা, এখন থেকে তুই আমার এখানেই থাকবি। আমি তোমার এখানে থেকে তোমার ছেলেকে আমি যুদ্ধবিদ্যা শিখাবো। তাকে আমি যোদ্ধা বানাবো। বাহ 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 বাহ, চমৎকার হবে বাবজি। আমি যুদ্ধ শিখবো, রাজার লোকদের সাথে যুদ্ধ করব, সিংহাসন অধিকার করে নেব। তখন কি মজা হবে, তাই না বাবজি? বটে বটে, তুই রাজা হলে আমি হব রাজার বাপ। সেনাপতি সাহেব, আমার ঘর মে চলো। তাই চলো সর্দার, তাই চলো। সত্যি লোকটি আমাকে যুদ্ধ শিখাবে, আমি যোদ্ধা হব, তাতে ভালোই হবে। এই রাজকন্যাকে পেতে হলে যে যুদ্ধ আমাকে শিখতেই হবে। তাহলে আমি কেমন করে, কিভাবে যুদ্ধ শিখব? বন্ধু বন্ধু, তুমি কার মালা? সঙ্গে যুদ্ধ করবে? রাজার লোকদের সঙ্গে। রাজার লোকেদের সঙ্গে? কেন? বারে ওরা যদি তোমার আমার প্রেমে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমি তো সব কটা শয়তানকে কি করবে? দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। তুমি হাসছো কেন মালা? তোমার বীরত্ব দেখে। কেন, আমি বুঝি কাপুরুষ? আরে না না, কাপুরুষ হলে কি আমি তোমার সঙ্গে প্রেম করতাম নাকি? তবে তুমি কেন হাসলে মালা? আরে হাসছি তোমার বীরত্ব দেখে। বুঝতে পারছো না কেন হাসছি?
কি পীড়িত শিখাইলা, কি আগুন জ্বালাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না। পিঞ্জিরারি পাখিটাই দিবানিশি ছটফটাই, এক নজর না দেখলে তোমার বাঁচি না। কি পীড়িত শিখাইলা, কি আগুন ধরাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না। কি পীড়িত শিখাইলা, কি আগুন ধরাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না। পিঞ্জিরারি পাখিটাই দিবানিশি ছটফটাই, এক নজর না দেখলে তোমায় বাঁচি না। কি পীড়িত শিখাইলা, কি আগুন লাগাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না। শিখাইলা, কি আগুন লাগাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না। বাঁশি চাই গো মিষ্টি সুর, ঢোলে চাই গো তাল, আমি তোমার প্রেম ভিখারি, পীড়িতের কাঙ্গাল গো, পীড়িতের কাঙ্গাল। সোনা চাই না, চাঁদি চাই না, চাই শুধু তোমারে। মরণেরও পরে যেন তোমায় কাছে পাই গো, তোমায় কাছে পাই। কি জাদু করিলা আমায়, কি জাদু করিলা আমায়, প্রাণে বাঁচি না। কি পীড়িত শিখাইলা, কি আগুন ধরাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না। মিষ্টি তোমার কথার ধরন, মিষ্টি তোমার হাসি, তাই তো তোমার বারে বারে তোমার কাছে আসি গো, তোমার কাছে আসি। বুকের ভিতর পরাণ আছে, তার ভিতরে তুমি, নয়নে তোমায় বসাইয়া স্বপ্ন দেখি আমি গো, স্বপ্ন দেখি আমি। এই দুনিয়া ছাড়তে পারি, এই দুনিয়া ছাড়তে পারি, তোমায় ছাড়বো না গো। কি পীড়িত শিখাইলা, কি আগুন লাগাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না। এই কি পীড়িত শিখাইলা, কি আগুন ধরাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না। পিঞ্জিরারি পাখিটাই দিবানিশি ছটফটাই, এক নজর না দেখলে তোমায় বাঁচি না। কি পীড়িত শিখাইলা, কি আগুন ধরাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না। কি পীড়িত শিখাইলা, কি আগুন ধরাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না। কেন বন্ধু, তুমি এ কথা কেন বলছো? জীবনে মরণে আমি যে আমার জীবন সাথী বলেই তোমাকে জানি। দুনিয়ার কারো স্বার্থ নেই, আমাদের দুজনের মিলনে বাধা দেয়। তবুও আমি যে বড় দুঃখী মালা। আমার পিতা ছিলেন কাশেম আলী চাষা, আমাকে 6 বছরে রেখে পিতামাতা মারা গেলেন। বন্ধু, তারপর আমার এক পিতার বন্ধু পাহাড়ি সর্দার, সে আমাকে লালন পালন করেন, এতটুকু বড় করে তুলেছে মালা।
এতে এতে তুমি কোনো দুঃখ করো না বন্ধু। একটা কথা মনে রেখো, আরে দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের? বরঞ্চে আমি সব সময় তোমার পাশে থেকে সমস্ত দুঃখ আমি দূর করে দেব। মালা, হ্যাঁ বন্ধু, আমি সত্যি বলছি। মালা, তোমার এত বড় সাহস, একটা সামান্য চাষার বাচ্চার সাথে প্রেম ভালোবাসা, আমি এক কিছুতেই সহ্য করব না। এই যে উঁচু গলায় কথা বলা বন্ধ করুন, সেটা হচ্ছে আমার নিজের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তুমি এখানে কেন এসেছো আর এই কৈফিয়ত আমি তোমার কাছে কখনোই দেব না। আচ্ছা, আমিও দেখে নিতে চাই তোমার এই কেসা হিম্মত কতদিন থাকতে পারে। অসম্ভব! রাজকন্যা মালা তার আজ্ঞাবাহী নখরের কাছে কখনো কৈফিয়ত দিবে না। এবার মানে মানে করে আপনি এখন আসতে পারেন। এই, হ্যাঁ, আমাকে অপমান করা, এটাই ঠিক আমিও বলেছি। দেখে নেব এই কত ধানে কত চাল। চলে এসো আমার ছেড়ে সাথে। দাও আমাকে, আমি যাব না, যাব না, যাব না। যাবে না? ছাড়ো। কি হলো? তাহলে তোমাকে জোর করে ধরে নিয়ে যাবো। হাত ছাড়বে কিনা বলো? সাবধান শয়তান, আমার চোখের সামনে মালার গায়ে হাত। তোর হাত দুটো আমি ভেঙে মুচড়ে ভেঙে ফেলবো। তবে রে চাষার বাচ্চা, চাষার গায়ে শক্তি পরীক্ষা এখনো তোমরা পাওনি। মাঠে ঘাটে খেটে খায়, এবার দেখে অনেক নাও। শক্তি। চাষার গায়ে কত শক্তি। এই যে এবার যাও, আর বীরত্ব না দেখিয়ে এবার তাড়াতাড়ি ফিরিয়ে যাও, নইলে বাটাম ফাটাবে। আচ্ছা এই নাও চাবুক, আজ তোমাকে ফিরিয়ে দিলাম। ভবিষ্যতে চাষাদের গায়ে চাবুক মারতে এলে দুটা খাবে। সেই চাবুকের আঘাত তোমার পিঠেই বসিয়ে দেব। আচ্ছা, এর বদলা যদি আমি না দিতে পারি, উজির পুত্র খাসড়া। ওরে বাবা, কি শক্তি রে! চলো বন্ধু, এখান থেকে আমরা এই মুহূর্তে সরে ঠিক পড়ি। আছে মালা, তাই চলো। তাই চলো। কি পীড়িত শিখাইলা, কি আদর ধরাইলা। নির্ভয়ে বলো, কোন যৌবনে সামান্য একটা বাচ্চার সাথে আজ কন্যা অবদ্ধ মেলামেশা করছে? রাজবংশের অপমানে পড়তে খসু রাজকন্যার নামে এত মিথ্যা কথা বলার শাস্তি কথা ভয়ঙ্কর, তা তুমি জানো? হ্যাঁ জানি জনাব, তবে আমি এক বিন্দু মিথ্যা কথা বলিনি, যাহা সত্য তাই বলছি। এর প্রমাণ? আমি নিজ চক্ষে দেখে এসেছি জাহাপনা। তুমি সেই লম্পটকে বেঁধে আনতে পারলে না? আজ কন্যার জন্য তো হয়তো সম্ভব হইতো না। না না, অসম্ভব। আমার কন্যা এত নিচে নামতে পারি তা আমি কোনোদিন কল্পনা করিনি। যাও খসু, আমার আদেশ সেই শয়তানের বাচ্চাটাকে যেমনই করে হোক, যেভাবেই হোক, তাকে হাতে পায়ে ধরে হাতে পায়ে